নমস্কার। গল্প সমগ্র চ্যানেলে আজকে আপনাদের কাছে নিবেদন কালীপদ দাসের লেখা লাস্ট সাফার। শুরু হচ্ছে আজকের গল্প কালীপদ দাসের লাস্ট সাফার। মা বোধহয় আজও এলো না। মুন্নির গলায় হতাশার সুর স্পষ্ট। গতকালও ওর মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল, আজ আর নেই। মুখটাও ওর কেমন যেন শুকিয়ে গেছে। ডলির আশা কথা ছিল গত পরশু। সাধারণত বাপের বাড়ি গেলে ও ফিরতে দেরি করে না, বিশেষ করে স্বামী একা থাকলে। কারণ সুব্রত মানুষটা বাড়ির বাইরে যত মাতব্বর, বাড়িতে ঠিক ততটাই আনাড়ি। দুবেলা দুটো সেদ্ধ ভাত ফুটিয়েও খেতে পারে না। দলের তাই ওকে ফেলে কোথাও শান্তিতে থাকার জো নেই। আর ছেলে মেয়েকে তো ওর ভরসায় রেখে যাওয়ার কথা ভাবতেই পারে না। হয়তো নিজের সঙ্গে সঙ্গে ওদেরও না খাইয়ে রাখবেন। এবার ওদের সকলেরই জিয়াগঞ্জ যাওয়ার কথা ছিল, দিদির ছেলের পৈতে। না গেলে ভীষণ খারাপ দেখাবে। দিদি একসঙ্গে তার দুই ছেলের পৈতে দেওয়ার কথা ছিল 2 মাস আগে, কিন্তু ডলির সেবার আপত্তি তুলেছিল। সামনে ছেলে মেয়েদের পরীক্ষা, এ সময় কি করে যাবে ওরা? পরে বেবিডি মেজিকা দুজনেরই কথাটা মনে ধরেছিল। আর তাছাড়া শুধু তো ডলি একা নয়, পরীক্ষার ঝামেলার জন্য জয়নগর থেকে নীলু, কোন্নগর থেকে রঞ্জু, ওরা কেউই তো যেতে পারবে না। আর বাড়ির অনুষ্ঠান, বাড়ির ছেলে মেয়েরাই যদি না আসতে পারে তাহলে আনন্দ উৎসব হয় কি করে? তাই শেষ পর্যন্ত পৈতের দিন পিছিয়ে মে মাসে আনা হয়েছিল। সুব্রতও তাতে খুশি হয়েছিলেন, বলেছিলেন অনেক দিন পর বেশ জমিয়ে হইচই করা যাবে। কিন্তু হঠাৎই সুব্রতর অফিসে গোলমাল শুরু হলো। মাইনে আটকে গেল পরপর 2 মাস। একটা মাস কোনো রকমে টেনে টুনে পার করলেও পরের মাসটা সুব্রত খুবই ঠেকে গেলেন। এই অবস্থায় সবাই মিলে পৈতেতে যাওয়া প্রায় অসম্ভব। ডলি প্রথমে শুনে বলেছিল যে মানুষটা প্রায় কারো বাড়ি যেতে চান না, সেই জামাইবাবু নিজে এসে বলে গেছেন এখন না গেলে বিশ্রী দেখাবে না। মুচড়ে পড়েছিল মনামনিও। পরীক্ষার পর এমনিতেই ওদের ভেতরটা উড়ু উড়ু করছিল, তার ওপর মামার বাড়িতে এমন একটা উৎসব, কি দারুণ মজা হবে। আর বাবা কিনা এখন বলছে যাওয়াই হবে না। কিন্তু পরিস্থিতির কথা বিবেচনা করে এবং সুব্রতর মুখের দিকে চেয়ে ডলি নিজেকে সামলে নিয়েছিল, ছেলে মেয়েকেও বুঝিয়েছিল। তাছাড়া শুধু যাওয়াই তো নয়, যাওয়া আসার খরচা ছাড়াও দেওয়ারও একটা ব্যাপার আছে। সব মিলিয়ে প্রায় 1000-1200 ধাক্কা। ডলি মন ঠিক করে নিয়েছিল, ভেবেছিল পরে না হয় দিদি জামাইবাবু আর মেজকাকে যা হোক একটা কিছু লিখে দিলেই হবে। শেষে গোল বাঁধালো ডলির জয়নগরের দাদা নীলু। পৈতের দিন 3 আগে হঠাৎ ও এসে হাজির ওদের বাড়িতে। জানতে এসেছিল কবে কোন ট্রেনে ওরা যাচ্ছে। শিয়ালদা থেকে তাহলে একসঙ্গে হইচই করতে করতে যাওয়া যাবে। ডলি মেজদাকে সব বলল। শুনে নীলু বলল যে সে সবই বুঝেছে, কিন্তু একেবারেই কেউ না গেলে ভীষণ খারাপ দেখাবে। তাকে অন্তত যাওয়ার জন্য অনুরোধ করলো। ডলি তাকিয়েছিল সুব্রতর মুখের দিকে। সুব্রত শেষ পর্যন্ত রাজি হয়ে বলেছিল তুমি না হয় দাদার সঙ্গে চলে যাও। সত্যি তো একেবারে কেউ না গেলে খুবই খারাপ দেখাবে। মনামনি না হয় থাক। শেষ পর্যন্ত ডলি একাই চলে গিয়েছিল ওর মেজদার সঙ্গে। মুন্নিরা এখন বড় হয়েছে, বুঝতে শিখেছে ওরা, আর তাই বাবার মুখের ওপর কোনো
কথা বলেননি। কথা ছিল 10 তারিখ অর্থাৎ শুক্রবারই ডলি চলে আসবে, কিন্তু শুক্র গেল, শনি গেল, আজ রবিবার। দুপুরে ট্রেনের সময়ও চলে যাওয়ার পরও যখন ডলি এলো না, তখন মুন্নি প্রায় কেঁদেই ফেলল। ছেলে মেয়ে দুজনেরই এই প্রথম মাকে ছেড়ে একা একা থাকা। সুব্রতর যে চিন্তা হচ্ছিল না তা নয়, খানিকটা রাগও হচ্ছিল, কিন্তু মুন্নির মুখের দিকে চেয়ে ভেতরের অসন্তোষ চাপা দিয়ে বললেন, শরীর টরীর হয়তো খারাপ হয়েছে, কিংবা দেখ সন্ধ্যে ট্রেনেও আসতে পারে হয়তো। ছাই আসবে, তারা কখনো ট্রেনে আসেনি নাকি? আর তাদের মা কি সন্ধ্যে ট্রেনে একা একা আসবে? সুব্রতর মেয়ের কথার জবাব দিতে পারলেন না। জিয়াগঞ্জ গেলে সত্যি ওরা কখনো সন্ধ্যে ট্রেনে ফেরে না। ট্রেনটা শিয়ালদা আস্তে আস্তে রাত 9টা, কোনো কোনো দিন 10টা 11টা হয়ে যায়। বাবা, কাল তুমি একটা ফোন করবে? ফোন করব? কোথায়? তোর মামার বাড়িতে কি ফোন আছে? না, অন্য কোথাও। অন্য কোথাও ফোন করে কি খবর পাবো? আর তার নম্বরই বা পাবো কোথায় বল? এবার মুন্নিকে থামতেই হলো। আসলে কাল থেকে ওর কেমন একটু ভয় ভয় লাগছিল। আর ভয় ভয় লাগলেই মুন্নির যত সব খারাপ খারাপ কথা মনে আসে। কে কোথায় গলায় দড়ি দিয়ে মরেছে, কোন বন্ধুর বাড়িতে বাড়ির ছাদে রোজ রাত্রিবেলায় কে হেঁটে বেড়ায়, কে ঘুমের ঘোরে রাতে দরজা খুলে বাড়ির বাইরে চলে গিয়েছিল, তারপর সকালে তাকে একটা গর্তের মধ্যে পড়ে মরে থাকতে দেখা গিয়েছিল, এই সব আর কি। আজও সকালে আরতি দি কাজে এসে ওকে একটা বিচ্ছিরি খবর দিয়েছে, ট্রেনে কাটা পড়ে একটা মেয়ের। বাবা, আজ আমি তোমার কাছে শোবো, তোমার কাছেই শোবো কিন্তু। বাবার পায়ে হাত বুলোতে বুলোতে মুন্নি বলল, দাদা রাগাবে তাই ভয়ের কথাটা ও বেমালুম চেপে গেল। বলল, দাদা রোজ ঘুমের ঘরে আমার পিঠের উপর পা তুলে দেয়। এই মিঠু, কবে আমি তোর পিঠে পা তুলেছি রে? বরং তুই রোজ আমার মুখের ওপর হাত চাপিয়ে দিন। হ্যাঁ দিস তো, ঘুমিয়ে ঘুমিয়ে তুই যেন সব দেখতে পাস না। আর তুমি বোধ হয় রাতে জেগে বসে থাকো আমার পা দেখার জন্য। আচ্ছা আচ্ছা, ঝগড়া করতে হবে না মুন্নি, তুমি আমার কাছেই শোবে, কিন্তু তার আগে বলো রাতে খাওয়ার কি ব্যবস্থা হবে? রোস্তক, মোনা বলল। না না, ভোস্তক, মুন্নি বলল। রোস্তক হলো রুটি, ভোস্তক হলো ভাত। কথাটা ওরা গতবার পুজোর সময় মামার বাড়ি থেকে শিখে এসেছে। কথাটা বেবিডির ছোট ছেলে সোনার আবিষ্কার। শেষ হলো আজকের প্রথম পর্ব গল্পের লাস্ট সাপার। গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সবার সাথে। গল্পের চ্যানেলটিকে গ্রো করার জন্য অতি অবশ্যই আপনাদের সহযোগিতা অতি অবশ্যই দরকার। আমাদের পূর্বের গল্পগুলি দেখবেন এবং আমাদের এখানকার নতুন গল্পও আরও ভালোভাবে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আপনাদের যদি বেশি বেশি শেয়ার পাই তাহলে গল্পগুলিকে আমরা আরও রোমাঞ্চকর এবং আরও উৎসাহপূর্ণ করে তোলার জন্য নিজেদেরকে আরও তাগিদ করে তুলতে পারব। ধন্যবাদ।